At 8:15 in the morning of August 6th, the first atomic bomb struck an enemy target. In this instant, Robert Oppenheimer recalls a passage from a sacred book of the Hindu. Now I am become death, the destroyer of worlds. জে রবার্ট ওপেনহাইমার 16 জুলাই 1945-এ ট্রিনিটি সাইট নিউ মেক্সিকোতে যখন প্রথমবার পরমাণু বমকে সাকসেসফুলি টেস্ট করেছিল, তখন তিনি এই অ্যাটমিক বোমের শক্তিকে দেখে ভীষণই ঘাবড়ে যান এবং তার কথা থেকে এমনটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। তিনি তখন শ্রীমদ্ ভাগবত গীতার কিছু শ্লোকের উচ্চারণ করেন। তিনি বলেন, যখন শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধে তার কর্তব্য পালন করার জন্য বলেন এবং তাকে প্রেরণা দেওয়ার জন্য তার বিশ্বরূপকে দেখান আর বলেন, এখন আমি সমস্ত বিশ্বকে ধ্বংস করার রূপ ধারণ করে নিয়েছি, হয়তো তিনি এবং তার টিম অ্যাটমিক বমের এই শক্তিকে দেখে তাদেরও ঠিক এমনটাই অনুভব হচ্ছিল। এখন বন্ধুরা, আমাদের মেইন প্রশ্ন, যদি মহাশূন্যে অ্যাটমিক বমের বিস্ফোরণ করানো হয় তাহলে তখন কি হবে? আর এটা সম্পর্কে কথা বলার পূর্বে আমরা পরমাণু বমের ইতিহাসকে একটু জেনে নেব, যে কোন দেশ এই পাওয়ারকে কিভাবে ব্যবহার করেছে। আমাদের পৃথিবীতে এখনো পর্যন্ত বিভিন্ন ধরনের টেকনোলজির বিকাশ হয়েছে, যেমন সোনার, রাডার, ইন্টারনেট, জিপিএস। কিন্তু আপনি কি জানেন এই সমস্ত জিনিসের সর্বপ্রথম ব্যবহার ওয়ার মানে যুদ্ধের জন্য করা হয়েছিল? যেমন রাডারের সর্বপ্রথম ব্যবহার ইংল্যান্ড তার সাউথ এবং ইস্ট কোস্টে অনুপ্রবেশকারীদের ডিটেক্ট করার জন্য করেছিল। জিপিএস, যেটাকে ইউএস ডিফেন্স 1974-এ মিলিটারি পারপাসের জন্য ডেভেলপ করেছিল। ঠিক এমন একটা কেস অ্যাটমিক বমের ক্ষেত্রেও। সাল 1945 পর্যন্ত লাস অ্যালামোস ল্যাবরেটরিতে বিজ্ঞানীরা দুই ধরনের অ্যাটমিক বমের তৈরি করে নিয়েছিল। একটি হচ্ছে ইউরেনিয়াম বেসড, আর এটার নাম দেওয়া হয়েছিল লিটল বয়, এবং দ্বিতীয়টি ছিল প্লুটোনিয়াম বেসড, যেটার নাম ছিল দ্য ফ্যাটম্যান। তখন সময় চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের, যুদ্ধ প্রায় শেষের দিকে। তখন ইউএসএর প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান জাপানকে যুদ্ধ থামিয়ে স্যারেন্ডার করতে বলে। আর ইউএসএ তখন একটি ডিক্লারেশনে এমনটাও বলে, যদি জাপান স্যারেন্ডার না করে তাহলে জাপানে বড় ধরনের একটি হামলা করা হবে। আর 6 আগস্ট 1945-এ ইউএস B-29 বম্বারের সাহায্যে জাপানের হিরোশিমা সিটিতে প্রথম বম দ্য লিটল বয়ের বিস্ফোরণ করায়। আর এই বিস্ফোরণে 90,000 লোকের মৃত্যু হয়। কিন্তু যখন এর পরেও জাপান স্যারেন্ডার করে না, তখন ইউএস নাগাসাকিতে দ্বিতীয় বম দ্য ফ্যাটম্যান সেটাকেও ফেলে দেয়। আর এই বমের বিস্ফোরণে প্রায় 80,000 লোকের মৃত্যু হয়। এই পর্যন্তই নিউক্লিয়ার বোমের যে টেকনোলজি, এটা শুধুমাত্র আমেরিকার কাছে ছিল। এর জন্য জাপানের কাছে দ্বিতীয় কোনো রাস্তা ছিল না, যার কারণে জাপান 15 আগস্টে স্যারেন্ডার করে দেয়। আর তারপরেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতি হয়। এরপর ইউএসএসআর মানে রাশিয়া গুপ্তচর বৃত্তি করে অ্যাটমিক বমের কিছু ব্লুপ্রিন্টকে ডিসকভার করে এবং 29 আগস্ট 1949-এ ইউএসএসআর প্রথম নিউক্লিয়ার বোমের টেস্ট করে। এই সময়টি ছিল কোল্ড ওয়ারের। তখন দুটি সুপার পাওয়ার আমেরিকা এবং রাশিয়া একে অপরকে সুপিরিয়র দেখানোর জন্য লাগাতার নিউক্লিয়ার বোমের টেস্ট করেই যাচ্ছিল। ইউএস অনেকগুলো টেস্ট আন্ডার ওয়াটার, স্পেস এবং বেশ কয়েকটি টেস্ট পৃথিবীর অ্যাটমসফিয়ারেও করেছে। তখন এই রেস এমনভাবে চলছিল যেন এমনটা মনে হচ্ছিল তারা কোনো খেলনা পেয়ে গেছে হাতে। এই পর্যন্ত ইউএস, ইউএসএসআর, গ্রেট ব্রিটেন, ফ্রান্স এবং চায়না নিউক্লিয়ার টেস্ট করে নিয়েছিল। আর এটা নিউক্লিয়ার নন প্রোলাইফারেশন ট্রিটি সাইন করতে চাচ্ছিল, যেখানে লেখা ছিল এরপর অন্য কোনো দেশ আর নিউক্লিয়ার বোমের টেস্ট করবে না এবং শুধুমাত্র এই 5টি দেশের কাছেই নিউক্লিয়ার বোম থাকবে। কিন্তু ভারত এই ট্রিটিতে সাইন করে না। আর 1998-এ ভারতও পোখরানে তাদের প্রথম নিউক্লিয়ার বোমের টেস্ট সাকসেসফুলি করে নেয়। অপরদিকে নর্থ কোরিয়া ট্রিটিতে সাইন করার পরেও 2003-এ সেটাকে উইথড্র করে নিউক্লিয়ার বোমের টেস্ট করে। এরপর বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল স্যাংশন নর্থ কোরিয়ার ওপরে লাগানো হয়। যাই হোক বন্ধুরা, এগুলো বেশ কিছু এমন ইন্টারেস্টিং কথা ছিল। আর আপনাদের নিউক্লিয়ার বোমের সম্পর্কে এই ধরনের তথ্যগুলো জানা ভীষণই দরকার ছিল। এর জন্যই আমি আপনাদেরকে এগুলো বললাম। আসুন এইবার আসি আমরা আমাদের মেন প্রশ্নতে, যে কি হবে যদি আমরা অ্যাটমিক বমকে স্পেসে ব্লাস্ট করাই। ইউএস কোল্ড ওয়ারের সময় বেশ কিছু নিউক্লিয়ার বোমের টেস্ট হাই অ্যালটিটিউডেও করেছে। আর এই সম্পূর্ণ প্রজেক্টের নাম দিয়েছিল প্রজেক্ট ফিশ বাউল। এই প্রজেক্টের মধ্যে সবথেকে ইমপ্রেসিভ টেস্ট ছিল স্টারফিশ প্রাইম
এই টেস্টে ইউএস 9 জুলাই 1962 একটি 1.5 মেগাটনের নিউক্লিয়ার বোম পৃথিবী থেকে প্রায় 400 কিলোমিটার উপরে বিস্ফোরণ করায়। আর বর্তমানে এখন প্রায় এই অ্যালটিটিউডেই আমাদের ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ভ্রমণ করছে। নিউক্লিয়ার এক্সপ্লোশনের সময় হওয়া রিয়াকশনে হাই অ্যামাউন্টে ইলেকট্রন প্রডিউস হয়, আর এক্সপ্লোশনের ফোর্সে সেটা একটি হাই এক্সেলারেশন পায়, যার কারণে প্রডিউস ইএমপি এর মানে ইলেকট্রোম্যাগনেটিক পালসেস এতটাই পাওয়ারফুল ছিল যে এটার কারণে হাওয়ার বেশ কিছু ল্যাম্পপোস্টের লাইট বন্ধ হয়ে যায়, টেলিফোন কাজ করা বন্ধ করে দেয়, রেডিও সিস্টেম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছিল। ইউএস এই প্রজেক্টে আরও বেশ কিছু নিউক্লিয়ার টেস্ট করে। আসুন জানি এই নিউক্লিয়ার টেস্টগুলো পৃথিবীতে এক্সপ্লোশন করা নিউক্লিয়ার টেস্টের তুলনাতে মহাশূন্যের এই এক্সপ্লোশনের মধ্যে কি পার্থক্য আছে। আমাদের পৃথিবীর কাছে একটি অ্যাটমসফিয়ার আছে, আর যখন কোনো নিউক্লিয়ার এক্সপ্লোশন পৃথিবীতে হয় তখন ওই এক্সপ্লোশনে একসাথে তৈরি হওয়া হাই অ্যামাউন্ট অফ হিটস তার চারপাশের হাওয়াকে একসাথে এক্সপ্যান্ড করতে শুরু করে, আর এই এয়ার হালকা হওয়ার কারণে ওপরের দিকে উঠতে শুরু করে এবং এটা একটি মাশরুম ক্লাউডের রূপ নিয়ে নেয়। আর নিউক্লিয়ার এক্সপ্লোশনে হওয়া মেজর ডিস্ট্রাকশনের কারণ এক্সপ্যান্ডেড এয়ারের প্রেশারের কারণে জেনারেট হওয়া শক ওয়েভই হয়ে থাকে। আর মহাশূন্যে বাতাস না হওয়ার কারণে এই সমস্ত প্রেশার ওয়েভ তৈরি হবে না, আর তখন এই হিট ওয়েভ মাশরুম ক্লাউড তৈরি করার পরিবর্তে বিস্ফোরণের পর সেটি চারিদিকে ইকুয়ালি ছড়িয়ে পড়তে থাকবে এবং এই বিস্ফোরণের ফলে তৈরি হওয়া পলিউশন পৃথিবীর ওপরের অ্যাটমসফিয়ারেই জ্বলে পড়ে ধ্বংস হয়ে যাবে এবং কিছু অংশ যদি আমাদের পৃথিবী পর্যন্ত এসে পৌঁছেও যায় তো তখন আমাদের পৃথিবীর অ্যাটমসফিয়ার সেটাকে অ্যাবজর্ব করে নেবে। তো বন্ধুরা, আমরা এই পর্যন্ত এইটুকু বুঝতে পারলাম পৃথিবীর তুলনাতে মহাশূন্যে নিউক্লিয়ার বোমের টেস্ট করা অধিক সেফ, কিন্তু সেই দেশের কাছে এমন মিসাইল হওয়া চাই যেটা সুরক্ষিতভাবে অ্যাটমিক বোমকে স্পেসে নিয়ে যেতে পারবে। কারণ ভুল করে যদি ওই রকেটের মধ্যে কোনো প্রকার প্রবলেম দেখা দেয় এবং বোমটি যদি মাঝ আকাশে বিস্ফোরণ হয়ে যায় অথবা লঞ্চ করার সাথে সাথে যদি বিস্ফোরণ হয়ে যায় তাহলে হয়তো এটা ভীষণই ভয়ঙ্কর একটি রূপ নিয়ে নিতে পারে। যাই হোক বন্ধুরা, যখনই একটি নিউক্লিয়ার টেস্টকে মহাশূন্যে করানো হয় তখনও কিন্তু তার ভেতর থেকে তখনই সেই বিস্ফোরণে নিউক্লিয়ার রেডিয়েশন আমাদের পৃথিবীর ভেতরে প্রবেশ করার চেষ্টা করে। কিন্তু যেহেতু আমাদের পৃথিবীর একটি ম্যাগনেটিক ফিল্ড আছে যেটা একটি ঢালের মতো কাজ করে, সেই ঢালের কারণে পৃথিবীর মধ্যে নিউক্লিয়ার রেডিয়েশন এসে প্রবেশ করতে পারে না। আমেরিকা মহাশূন্যে যে নিউক্লিয়ার টেস্ট করেছিল এটির ফলে রাতের বেলাতেও 15 মিনিটের জন্য এমন মনে হচ্ছিল যেন সূর্যের উদয় হয়েছে এবং সেই সাথে এই বিস্ফোরণের ফলে সম্পূর্ণ হাওয়ায় ব্ল্যাক আউট হয়ে গিয়েছিল। তো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আমরা জানলাম নিউক্লিয়ার টেস্ট মহাশূন্যে করলে কি ধরনের প্রভাব পড়ে, সেই সাথে আমরা নিউক্লিয়ার বোমের কিছু ইতিহাসও জানলাম। আজকের এই ভিডিওটি আপনার কাছে কতটা ইনফরমেটিভ লেগেছে আপনি কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।